আচ্ছা, আমরা এর আগে যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে আরবিসি এবং রক্তের অন্যান্য যে উপাদানগুলো ছিল সেগুলো নিয়ে। আজকে আমরা রক্ত সঞ্চালনে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার যে পার্ট ছিল সেটা নিয়ে কথা বলবো। তো আমরা আগেই জানছি যে রক্তকণিকা হচ্ছে তিন ধরনের, আরবিসি, ডাব্লিউবিসি আর হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। তো ডাব্লিউবিসি মানে হচ্ছে যে শ্বেত রক্তকণিকা। তো এখন আমরা যদি দেখি জিনিসটা কি, শ্বেত রক্তকণিকা জিনিসটা কি। তো শ্বেত রক্তকণিকা ইংলিশ হচ্ছে লিউকোসাইট বলে। লিউকোসাইট বা ডাব্লিউবিসি দুইটা মোটামুটি হচ্ছে সেমই, ওকে। তো লিউকোসাইট কথাটার মধ্যে লিউকোস কথাটা হচ্ছে তোমার গ্রিক শব্দ, যেটা ওটা হচ্ছে বর্ণহীন, আর সাইট মানে হচ্ছে কোষ। আচ্ছা, তো ডাব্লিউবিসির একটা খুব ইম্পর্টেন্ট একটা বাংলা নাম আছে, বুঝছো? মানে এই বাংলা নামটা হচ্ছে এই ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট, যেটাকে বলে কি আবার এমডিইউ বলে, বুঝছো? এমডিইউ, মোবাইল ডিফেন্সিভ ইউনিট, ওকে। আচ্ছা, তো এখন আমরা অ্যামাউন্টটা দেখি। তো নর্মালি যেটা আছে, মানে 4 থেকে 11,000 ঘন মিলিমিটার প্রতি ঘন মিলিমিটার, 4 থেকে 11,000, এটাই হচ্ছে মানে একদম যেই স্ট্যান্ডার্ড, সেটার মানে একটা রেঞ্জ আর কি, রেঞ্জ। তো এখন মানে একটা মিডিয়াম ভ্যালু আছে, সেটা এক এক বই এক এক রকম। মানে আগের এডিশনের বইয়ে ছিল 7,000, বা আবার কখনো কখনো 7,500 এরকম। তো যেটাই হোক, ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসটা খেয়াল করবা, সেটা হচ্ছে যে আরবিসি আর ডাব্লিউবিসি যে অনুপাত যেটা আছে না, সেটা খেয়াল করবা। অনুপাতটা খেয়াল করবা, ওকে। সবসময় সেটা 700 অনুপাত 1, এই জিনিসটা একটু মানে মাথায় রাখবা, কারণ এটা হচ্ছে অনেকবার আসে, ওকে। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে যে মানে কখন কতটুকু থাকে মানবদেহের বিভিন্ন পর্যায়ে, মানে প্রতি ঘন মিলিমিটারে মানে কতটুকু করে থাকে আর কি ডাব্লিউবিসিটা। তো মনে রাখবো সবচেয়ে বেশি পরিমাণে ডাব্লিউবিসি থাকে যখন নবজাতক মানে ইনফ্যান্ট যেটাকে বলে সেটাকে, তখন থাকে 9,000 থেকে 30,000। দেন যে শিশুকাল 6,200 থেকে 17,000। তো সংখ্যা যদি মনে রাখতে চাও তো মনে রাখতে পারো। এখন শ্বেত রক্তকণিকার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা, সেটা নিউক্লিয়াস যুক্ত। এখন নিউক্লিয়াসটা কয়েকটা খণ্ড হইতে পারে, আবার কোনো খণ্ড নাও থাকতে পারে, সেটা আমরা পরে আসতেছি। এখন বর্ণহীন সেটা আগেও বলছিলাম। আর শ্বেত রক্তকণিকাতে কি কি মানে কি কি থাকে বা কি কি পরিবহন করে, গ্লাইকোজেন, লিপিড, কোলেস্ট্রল, এগুলা মেনলি তোমার ওই শ্বেত রক্তকণিকাতে পরিবাহিত হয়। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা মানে বাড়ে কখন বা কমে কখন, ওকে। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখতে পারি যে বাড়ে কখন, শিশু অসুস্থ কালে। অসুস্থ বলতে মানে হচ্ছে যখন কেউ সিক থাকে তখন সেটার পরিমাণ বাড়ে। কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকার একটা ইম্পর্টেন্ট মানে কাজ বা ইম্পর্টেন্স যেটা হচ্ছে সে কি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তো অসুস্থ যখন হবে, বডি স্বাভাবিকভাবেই চাইবে যে কিছু শ্বেত রক্তকণিকা বেশি হোক, যাতে ভালো করে আরো খুব মানে জোরদার ভাবে বডি ডিফেন্সে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কখন তোমার বাড়ে, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় ব্যায়াম করলে বা এরকম সময় বাড়ে। আচ্ছা, যাই হোক, তো আরেকটা তো আমরা আগেই দেখছি যে শিশুকালে যে এটা বেশি থাকে, ওকে। একটু মনে রেখো শিশুকালে। আচ্ছা, আর এখানে তো এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সূত্রকণিকার প্রকারভেদ। তো প্রকারভেদ পড়ার জন্য আমরা যে জিনিসটা দেখবো সেখানে হচ্ছে কোন কোন জিনিসে ভাগ করে, মানে কোনটার উপর বেসিস করে। আচ্ছা। আচ্ছা, শ্বেত রক্তকণিকার যদি আমরা এই ক্লাসিফিকেশনটা দেখি তাহলে আমরা দেখতে পাই সেটাকে মেইনলি দুইটা জিনিসের উপর ভাগ করে বানানো হয়েছে। মানে সেটা হচ্ছে গ্র্যানিউল। গ্র্যানিউল উপস্থিত না অনুপস্থিত সেটার উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখন গ্র্যানিউল কথাটার মানে কি? যে গ্র্যানিউল কথাটার মানে হচ্ছে দানা। হুম। তো এখন একটা জিনিস মনে রাখবা যে বায়োলজিতে কোনো মানে টার্মের আগে সাফিক্সটা যদি থাকে তো তখন সেটা ধরে নিতে হবে এই জিনিসটা অনুপস্থিত। তো যেটার আগে মানে আছে তার মানে ধরে নিতে হবে যে কি এক গ্রানুলোসাইটে গ্রানুল অনুপস্থিত। তার মানে এক গ্রানুলোসাইটটা কি হবে, অদানাদার। বুঝতে পারছো তো? এক গ্রানুলোসাইটটা হবে অদানাদার। আচ্ছা, আর এখন একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যে গ্রানুলোসাইট হচ্ছে তার মানে কি দানাদার। হুম। দানাদার কি কি আছে? ইওসিনোফিল, বেসোফিল, আর একটা হচ্ছে কি নিউট্রোফিল। তো এগুলো হচ্ছে দানাদার। তো এখন মাঝে মধ্যে এমসিকিউ প্রশ্ন আসে যে নিচের কোনটি দানাদার, নিচের কোনটি অদানাদার, নিচের কোনটি দানাদার নয়, কোনটি অদানাদার নয়, এরকম। তো এত ঝামেলার মধ্যে না যাই, আমরা মনে রাখবো গ্র্যানুলোসাইট মানে যেগুলো দানাদার, সেগুলো লাস্টে এই ফিল কথাটা আসছে, ওকে। আমরা জাস্ট এই কথাটা মনে রাখবো, ফিল কথাটা আসছে। ফিল মানে দানাদার, এই কথাটা মনে রাখবো, ফিল মানে গ্র্যানুলোসাইট, ওকে। আচ্ছা, তো এখন ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এগুলো আলাদা আলাদা কাজ আছে, কাজগুলো একটু ইম্পর্টেন্ট। তো এই এই কয়েকটা কাজ মানে এই শ্বেত রক্তকণিকার এই কাজগুলো করতে পারলেই মোটামুটি মানে
শ্বেতরক্তকণিকার এই যে দানাগুলো যেগুলো আছে ইওসিনোফিল বেসোফিল নিউট্রোফিল এগুলোর কাজ করতে পারলে শ্বেতরক্তকণিকার কাজ মোটামুটি কমপ্লিট। ওকে, আচ্ছা, ইওসিনোফিলের কাজ কি? ওই অ্যালার্জি প্রতিরোধ করা, কৃমির লার্ভা ধ্বংস করা। বেসোফিলের কাজ কি? বেসোফিল হেপারিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে। আর নিউট্রোফিলের এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। একটা জিনিস লক্ষ্য রাখবা, অ্যাগ্নোসাইটে যেটা আছে সেখানে হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। এর মধ্যে মনোসাইটে আছে ফ্যাগোসাইটোসিস আর নিউট্রোফিলও আছে ফ্যাগোসাইটোসিস। তো এখন এখানে দেখার বিষয় দুইটা জিনিস কিন্তু ফ্যাগোসাইটোসিস করতেছে। হ্যাঁ, তার মানে অ্যাগ্রানোসাইট থেকেও আছে একটা জিনিস, গ্রানুলোসাইট থেকেও আছে একটা জিনিস। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর এদিক থেকে লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি। এই অ্যান্টিবডির মধ্যে আবার ভাগ আছে, যেমন বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। আচ্ছা, তো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখানে একটা মনে হলো জিনিস মনোসাইট। মনোসাইটটা যখন টিস্যু থেকে ব্লাডে যায়, তো তখন সেটাকে বলে কি? তখন সেটাকে বলে ম্যাক্রোফেজ। এই কথাটা একটু মনে রাখতে হবে যে কখন সেটা টিস্যু থেকে ব্লাডে যায়। তো এই টিস্যু থেকে ব্লাডে যাওয়ার জিনিসটার উপরই কিন্তু মানে মোটামুটি অনেকখানি ডিপেন্ড করতেছে যে কখন সেটাকে মনোসাইট বলা হবে আর কখন সেটাকে ম্যাক্রোফেজ বলা হবে। এখন একটা জিনিস মনে রাখবা যে এই মনোসাইট যেটা আছে না, এই মনোসাইটকে কিন্তু এক এক সময় এক একটা বলা হয়। হ্যাঁ, এই মনোসাইটটা যখন ব্লাডে থাকে তো তখন সেটাকে বলা হয় মনোসাইট, এবং ব্লাড থেকে যখন টিস্যুতে আসে, মানে এই মনোসাইটটা যখন টিস্যুতে পরিবাহিত হয়ে আসে তখন সেটাকে বলে ম্যাক্রোফেজ। এই কথাটা মনে রাখা একটু ইম্পর্টেন্ট, ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা, আর এর মধ্যে এখানে আমরা দেখতে পাইতেছি যে ইউসিনোফিল, বেসোফিল এগুলা কালার কিছু কিছু দেওয়া আছে, সংখ্যা, কালার। মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে লিম্ফোসাইট। হ্যাঁ, শ্বেতরক্ত নিউট্রোফিল সবচেয়ে বেশি, সরি, নিউট্রোফিল সবচেয়ে বেশি। তো এই পরিমাণগুলো এক একটা বই একটা দেওয়া আছে, তো আমি বলতেছি যে এখানে 3 থেকে 5 হাজার আছে নিউট্রোফিল। নিউট্রোফিল 3 থেকে 5 হাজার। তারপর হচ্ছে লিম্ফোসাইট 15 থেকে 2700। হ্যাঁ, সেকেন্ড আসতেছে কে? লিম্ফোসাইট 1500 থেকে 2700। দেন হচ্ছে আস্তে আস্তে অন্যান্য গুলো আসতে থাকে, মনোসাইট 350 থেকে 800, এরকম। তো এখন একটা জিনিস হচ্ছে যে যে ইউসিনোফিলের কালারটা অনেক জায়গায় বলা আছে যে সেটা হচ্ছে কি অঙ্গধর্মী একটু লালচে কালার। বেসোফিল, বেসোফিলটা কই? বেসোফিলটা হচ্ছে বেস মানে বোঝা যাইতেছে, বেস মানে ক্ষার। ক্ষার যেহেতু সেটার কালার নীল হবে এটা বুঝতেছি তোমরা, কারণ কি পিএইচ কাগজ যে তোমরা টেস্ট করছো যারা কেমিস্ট্রিতে, তো অবশ্যই দেখা গেছে যে পিএইচ ইন্ডিকেটর বা যেটাতেই হোক ক্ষারের বর্ণ কিন্তু সবসময় নীল বেগুন এরকম আসে। তো বেস মানে ক্ষার, ক্ষার মানে নীল, এভাবে আমরা মনে রাখবো। নিউট্রোফিল বর্ণনিরপেক্ষ, এই জিনিসটা বুঝতেছো তো। নিউট্রাল কথা থেকে মনে রাখবো, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। এইভাবে বুঝতে পারবা যে নিউট্রাল কথা থেকে নিউট্রোফিল আসছে। আচ্ছা, তো এখানে আর তেমন কিছু বলার নাই। আর লিম্ফোসাইটের কাজটা হচ্ছে কি মেইনলি অ্যান্টিবডি তৈরি করা। তো এইগুলোর মোটামুটি কোথায় উৎপত্তি হয় সেগুলা বেশিরভাগই হচ্ছে কি অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। একটা কথা হচ্ছে সবগুলো কি লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। জাস্ট লিম্ফোসাইটটা হচ্ছে মাঝে মধ্যে প্লীহা, তারপরে মানে গ্রন্থি, লসিকা গ্রন্থি সেগুলো থেকে উৎপন্ন হয়। এখানে লসিকা গ্রন্থি কথাটা দিয়ে এভাবে মনে রাখতে পারো যে লতে হচ্ছে কি লিম্ফ। হ্যাঁ, লতে লিম্ফ, লতে লসিকা, তো এভাবে এটা মনে রাখতে পারো। আর মনোসাইটও তোমার লসিকা থেকে কিন্তু উৎপন্ন হয়, বুঝছো? তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে কোনটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়। তো মোটামুটি এতটুকের জন্য কিন্তু এনাফ আসলে এই দানাদার জিনিসগুলো পড়ার জন্য। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অঞ্চক্রিকা বা থ্রম্বোসাইট। ইংলিশে বলে থ্রম্বোসাইটও বলে, আবার প্লাটিলেটও বলে। তো দেখতে পাইতো সেখানে অনেকগুলো নাম আছে। তো এখন থ্রম্বোসাইটের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা, মানে আরবিসি, ডাব্লিউবিসি আর থ্রম্বোসাইট, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সাইজের তোমার এই এই থ্রম্বোসাইট বা অণুচক্রিকা। তো এটার মধ্যে তোমার কিন্তু নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে না, একটু মনে রাখবা, বেশি ছোট তাই নিউক্লিয়াস থাকবে না। অণুচক্রিকার নিউক্লিয়াস থাকবে না তার মানে কি এটা বিভাজিত হইতে পারে না, এই জিনিসটা মনে রাখবা। আর হচ্ছে যে এই সংখ্যায় থাকে 2.5 থেকে 5 লক্ষ, 5 লক্ষ পার কি ঘন মিলিমিটার, তাই না? প্রতি ঘন মিলিমিটার থাকে 2.5 থেকে 5 লাখ ঘন মিলিমিটার। তো এখানে কিছু কিছু জিনিস থাকে অণুচক্রিকায়, সেটা মনে রাখবা ভিতরে কি কি থাকে আর কি। তো সাইটোপ্লাজম থাকে, পিনোসাইটিক গহ্বর এগুলো থাকে, আর এগুলো তেমন ইম্পর্টেন্ট না। একটা জিনিস পরে সেটা হচ্ছে কি এখানে সেফালিন নামে একটা ফসফোলিপিড থাকে। এই সেফালিন যেটা সেটা হচ্ছে একটা ফসফোলিপিড, সাথে আরো কিছু প্রোটিন থাকে, বাট এই সেফালিনের কথাটা মনে রাখবো কেন? কেননা সেফালিন যে জিনিসটা আছে না সেটা কিন্তু মানে ব্লাড ক্লটিং বা রক্ত তঞ্চনে সহায়তা করে। আচ্ছা, আর আর এটা উৎপত্তি করতে হয় অণুচক্রিকায়, সেটা হয় মেগাক্যারিওসাইট থেকে।
মেগাক্যারিওসাইটটা কই পাই আমরা? লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট থেকে। আচ্ছা, শেষ পর্যন্ত এটা বিনষ্ট হয় প্লীহাতে। আর এখন একটা থ্রম্বোসাইটের আয়ু কতদিন? থ্রম্বোসাইটের আয়ু ধরা হয় ইউজুয়ালি 5 থেকে 10 দিন। 5 থেকে 10 দিন এর মধ্যে ওরা মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়ে ব্লাডে সার্কুলেট করে তারপরে গিয়ে প্লীহায় বিনষ্ট হয়। আচ্ছা, তাহলে এটার মানে থ্রম্বোসাইটটা যে প্লীহায় বিনষ্ট হয় সেটা কি হবে? তো এটা রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষে যে বিনষ্ট হয়। এন্ডোথেলিয়াল কোষ মানে হচ্ছে এন্ডোথেলিয়াল কোষগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল টিস্যু, সেগুলো হচ্ছে যে রক্ত যে বাহিকাগুলো আছে না, যেমন ধমনী, তারপরে শিরা, কৈশিক জালিকা, এই ধমনী শিরার যে প্রাচীরটা, মানে ধমনী শিরার জিনিসটাই গঠিত এন্ডোথেলিয়াল টিস্যু দিয়ে। হ্যাঁ, তাহলে এন্ডোথেলিয়াল টিস্যু হচ্ছে মেইনলি কি রক্ত পরিবহনে সহায়তা করে। আচ্ছা, তো এখন আমরা এই কাজে আসি। কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ। হিমোস্ট্যাটিক প্লাগ মানে যেটা হইতেছে যে মানে যে অনুচক্রিকা গুলা, মানে যে ব্লিডিং যদি হয় কখনো হার্ট কেটে গেছে, তো তখন এই জায়গায় ওই অনুচক্রিকা গুলো একসাথে জড়ো হয়। জড়ো হয়ে একটা মানে অনেকগুলো দিন জড়ো হলে কি প্লাগের মতো গঠন করে আর কি, যাতে আর ব্লিডিং না হয়। সেরোটোনিন ক্ষরণ, সেরোটোনিন ক্ষরণ হওয়ার ফলে যেটা হয়, রক্তনালীর যে ক্ষতিগ্রস্ত যে আবরণটা আছে সেটা সংকুচিত হয়। বুঝতে পারছো? রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তক্ষরণ হ্রাস করে। আর তারপর হচ্ছে এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন, যেটা বললাম আর কি। কারণ এন্ডোথেলিয়াল মানে কোথাও ব্লিডিং হওয়া মানে কি, এই এন্ডোথেলিয়াল যেটা আছে সেটা ড্যামেজ হওয়া, তাই না? তো এই এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠনে এই অংশক্রিয়ার একটা বড় ভূমিকা আছে। আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে তিনটা জিনিসকে খায়, মানে ধ্বংস করে। সেটা আমরা মনে রাখবো এটা দিয়ে, বা ই- বুঝছো? ভাতে হচ্ছে ভাইরাস, হ্যাঁ। ইতে হচ্ছে ইমিউন কমপ্লেক্স। ইমিউন কমপ্লেক্স মানে হচ্ছে যেগুলা মানে বডিকে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি হিসেবে কাজ করে, ওকে। আর কত হচ্ছে কার্বন কণা। তো এই তিনটা জিনিস একটু ইম্পর্টেন্ট, কারণ একটু এমসিকিউতে আসতে পারে। তো এটা একটু কষ্ট করে একটু মনে রেখো, তাহলেই হয়ে যাবে। তো এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে রক্ততঞ্চন, বা আরেকটা নাম হচ্ছে ব্লাড ক্লটিং, ওকে। তো রক্ততঞ্চনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ব্লিডিং হলে কিন্তু তোমার একটা স্টপ করার একটা জিনিস থাকতে হবে, নাহলে কি মানুষ মারা যাবে, তাই না? ওকে। তো সংজ্ঞাটা হইতেছে যে যে প্রক্রিয়ায় ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্তের প্লাজমা থেকে ফাইব্রিনোজেন আলাদা হয়ে ক্ষতস্থানে ফাইব্রিন নামক জালক নির্মাণের মাধ্যমে রক্তপাত বন্ধ করে, ফলে রক্তের অবশিষ্টাংশ থকথকে পিণ্ডে পরিণত হয়, সে প্রক্রিয়ার নাম রক্ততঞ্চন বা রক্তের জমাট বাঁধা। এত বড় ডেফিনেশন আমি লিখলাম না, আমি আবার বলতেছি। যে প্রক্রিয়ার ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্তের প্লাজমা থেকে ফাইব্রিনোজেন আলাদা হয়ে ক্ষতস্থানে ফাইব্রিন নামক জালক নির্মাণের মাধ্যমে রক্তপাত বন্ধ করে, ফলে অবশিষ্টাংশ থকথকে পিণ্ডে পরিণত হয়, সে প্রক্রিয়ার নাম রক্ততঞ্চন বা জমাট বাঁধা। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রক্ত তো শুধু শরীর থেকে বের হওয়ার পরে তো জমাট বাঁধে, রক্ত ভিতরে কেন জমাট বাঁধে না? রক্ত যখন ব্লাড যখন ফ্লো হয় তখন কেন জমাট বাঁধে না? তো তখন জমাট বাঁধে না, কারণ হচ্ছে রক্তের মধ্যে কি থাকে বলতো? হেপারিন থাকে। হেপারিন নামে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে যেসব পদার্থের জন্য রক্ত জমাট বাঁধে না বা ক্লট করে না। তো রক্ত, আমরা তো জানি বডির ভিতরে হেপারিন থাকে, হেপারিনটা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন কিন্তু বিনষ্ট হয়ে যায়, তখন কাজ করে না। তো তখন হচ্ছে তোমার এই অনুচক্রিকাগুলো যেগুলো আছে সেগুলো রক্তপাত বন্ধ করে। তো রক্তে কিন্তু আমরা জানি যে মানে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। তো এর মধ্যে 4টা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে এগুলা কি, ফারিয়া প্রথম থ্রো করলো, আমরা এটার মাধ্যমে মনে রাখবো। এরকম একটা আগেও বলছিলাম তোমাদের অবশ্যই। তো এখানে এই ফারিয়ার প্রথম থ্রো করলে বলতো কি কি হবে? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বিন, ক্যালসিয়াম। তাড়াতাড়ি গাইতেছি মনে হয়। ফাইব্রিনোজেন, এটা তো বুঝতেছই, এটা আমরা আরেকবার পড়ছিলাম না প্লাজমা প্রোটিন পড়ানোর সময়? তো তখন ওইটার সঙ্গে একটু রিলেট করে পড়লো। এগুলো কিন্তু ক্লটিং ফ্যাক্টর, প্রথম 4টা ক্লটিং ফ্যাক্টর: ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন, আর একটা কি ক্যালসিয়াম আয়ন। খুবই ইম্পর্টেন্ট। 13টার মধ্যে এই 4টাই হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন আমরা যদি কখনো ব্লিডিং হয় বা কোনো যে কেটে যায়, তখন এই জিনিসটা কিভাবে আমরা মানে দেখবো, কিভাবে রক্ত জমাট বাঁধে সেটাই আমরা এখন দেখবো, ওকে। তো আমরা মেইনলি মনে রাখবো জিনিসটা হচ্ছে শুরু হবে এই জায়গা থেকে। কয়েকটা ওয়ার্ড মনে রাখবো। তো রক্ততঞ্চন
কিভাবে হয় সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা সিকিউতে আসে, এবং সিকিউতে যখন আসবে এটা কিন্তু এইচএসসি বা কলেজের প্রস্তুতি যে কোনো জায়গায় আসতে হবে, জানি না এইচএসসি হবে কিনা এবছর। তো আমার লাইফে বায়োলজি যখন আমার, সরি এটা কি বায়োলজি না, জুওলজি, হ্যাঁ জুওলজি এক্সামে এটা আসছিল, এই প্রশ্নটা আসছিল, একটা 4 মার্কের একটা কোশ্চেন এটা আসছিল। কোশ্চেনটা খুব বড় না, বা 4 নাম্বার ছিল কিন্তু। তো তখন আমি মনে হয় মাঝখানে কোনো একটা পয়েন্ট ভুলে গেছিলাম, আমার এখনো মনে আছে যে 5টা না 6টা লাইন হওয়ার কথা, আমার মেবি একটা লাইন কম আসছিল তখন। তো এই জন্য আমি মানে এত কিছু ডিটেলসে না যে কত কিওয়ার্ড গুলো মনে বলতেছি তোমাদের, তো কিওয়ার্ড দেখে তোমরা নিজেরাই বানায় বানায় পড়ি করতে পারবা, মানে লিখতে পারো, বুঝছো? কিওয়ার্ড গুলো জাস্ট মনে রেখো, কিওয়ার্ড মানে যে ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট। ওকে, তো ধরো দেহের কোনো অংশ কেটে গেছে বা রক্ত বেরোতেছে, তো এই মানে কাটা অংশে অনুচক্রিকা গুলো বাতাসের সংস্পর্শে আসবে, আসার পর থ্রম্বোপ্লাস্টিন নামক প্লাজমা প্রোটিন উৎপন্ন করবে। এই যে এখান থেকে হচ্ছে শুরু, থ্রম্বোপ্লাস্টিনটাই হচ্ছে বিগিনিং পয়েন্ট। কখন হবে সেটা? যখন দেহের কোনো অংশে কাটবে টাটবে তখন বাতাসের সংস্পর্শে অনুচক্রিকা ভেঙে এই প্রোটিনটা তৈরি করবে, থ্রম্বোপ্লাস্টিন প্রোটিনটা তৈরি হবে, এটা প্লাজমা প্রোটিন। আচ্ছা, তারপর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে। এর মেইন কাজ হচ্ছে সে কি করে, হেপারিনকে অকেজো করে। এটা তোমরা লিখবা পরীক্ষার সময়, তার মানে থ্রম্বোপ্লাস্টিনের কাজটা কি? থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে অকেজো করে। আগে থ্রম্বোপ্লাস্টিন হবে, দেন সেটা হেপারিনকে অকেজো করবে, তারপরে হচ্ছে যে এই ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এই প্রথ্রম্বিন থেকে এই থ্রম্বিনে পরিণত হবে। দেখো, ক্যালসিয়াম আয়নের উপস্থিতি, আগে হেপারিনকে অকেজো করা লাগে, কারণ তা নাহলে কিন্তু হবে না, রক্ত জমাট বাঁধবে না। আগে হেপারিন অকেজো হবে, তারপর প্রথ্রম্বিনটা ক্যালসিয়ামের উপস্থিতি থ্রম্বিনে পরিণত হবে। আচ্ছা, তারপর থ্রম্বিনটা হচ্ছে এই ফাইব্রিনোজেন নামক একটা প্লাজমা প্রোটিন, যেটা তোমাদের একটু আগে বলছি, সেটার সাথে তোমার সেটা মানে ওই ফাইব্রিনোজেনের সাথে মিশবে, মেশার পর একটা প্রোটিন সূত্র তৈরি করবে, সূত্র বা তন্তু। তো এই প্রোটিন তন্তুটা হচ্ছে ফাইব্রিন। তন্তু মানে তো বুঝো সুতা, তাই না? ফাইব্রিন, ফাইব্রিনোজেন থেকে এই ফাইব্রিন, বুঝতেছো? তো এখন কথা হইতেছে যে এই ফাইব্রিনোজেন কিন্তু দ্রবণীয়, মানে ফাইব্রিনোজেন জিনিসটা দ্রবণীয়, মানে গুলে যায় আর কি। ফাইব্রিন তন্তু যেটা সেটা কিন্তু অদ্রবণীয়। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে ফাইব্রিন তন্তু যেহেতু অদ্রবণীয়, তার মানে সে রক্তে মিশবে না সহজে, এই সেটা রক্তের মধ্যে একটা আলাদা একটা মানে জিনিসের মতো বজায় থাকবে। তো সেটার আস্তে আস্তে ফাইব্রিন জালকে পরিণত হবে। তার মানে কি, সেটা একটা মানে যেহেতু দ্রবীভূত হয় নাই, তার ওই কিছুটা আটকায় দেওয়ার ক্ষমতা আসছে। ফাইব্রিন তন্তুর কিছুটা আটকায় দিতে পারবে, বা জালকের মতো কাজ করে। জালের কাজ কি? আটকায় ধরা বা কোনো কিছু ধরে রাখা, তাই না? তো অদ্রবণীয় জিনিস যেহেতু, সে তো আর ভুলে যাবে না বা মিশে যাবে না রক্তের সাথে, সে আটকায় ধরবে। কাকে আটকায় ধরবে? এই লোহিত রক্তকণিকা যেগুলো আছে সেগুলোকে আটকায় ধরবে। লোহিত রক্তকণিকা আটকে রাখে, বা লোহিত রক্তকণিকা প্রোটিন অন্যান্য কিছু আছে সেগুলোকে আটকে রাখে। তো এরপর কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। তো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, রক্ত জমাট বাঁধার সময় হচ্ছে 3 থেকে 8 মিনিট। আমি তো পুরান বই ফলো করতেছিলাম, তো ওটার মধ্যে লেখা 4 থেকে 5 মিনিট। তোমরা একটু একটু মিলাই নিও, বুঝছো? 3 থেকে 8 মিনিট, হ্যাঁ। এটা হচ্ছে রক্ত তঞ্চন কাল। আর রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। মানে কতক্ষণ রক্ত বের হবে, যত বড় কাটাই হোক, মানে 1 থেকে 4 মিনিট। 1 থেকে 4 মিনিট, আচ্ছা। তো এখন আমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবো যে কোনটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস, প্লাজমার সিরামের মধ্যে ডিফারেন্স। ওকে, সরি সরি সরি, কিছু জিনিস আছে যে রক্ত আর সিরাম এগুলোর মধ্যে ডিফারেন্স। ওকে, তো সিরাম কথাটা যেটা হইতেছে যে সিরাম কি, সিরাম হচ্ছে যে হালকা হলুদ বর্ণের যে তলীয় মানে জল পদার্থ যেটা আছে, হালকা হলুদ। সিরামের জিনিসটা মনে রাখবা কি, সিরাম হচ্ছে হালকা হলুদ। এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। সিরামটা কখন হয় সেটা একটু জানতে হবে। এই যে রক্তটা জমে যাওয়ার পর, চামড়ার উপরে দেখবে রক্ত জমে যাওয়ার পরে হলুদ হলুদ কিছু বেরোচ্ছে, হ্যাঁ, আশেপাশে চুলকাইতেছে, এই হলুদ হলুদ মানে হয়তো বোঝা যায় না, খুব ভালো করে খেয়াল করলে বোঝা যায়, একদম হলুদ হলুদ বেরোইতেছে, কম আর কি, অ্যামাউন্টটা খুবই কম। তো ওটা হচ্ছে সিরাম। তো এই সিরামে আসলে মোটামুটি বলতে গেলে প্লাজমার মতো, কিন্তু পুরোপুরি প্লাজমা না, কারণ এতে ফাইব্রিনোজেন আর প্রোটিন ফ্যাক্টর মানে ক্লটিং ফ্যাক্টর 2, 5, 7 থাকে না। তার মানে কি, ফাইব্রিনোজেন হচ্ছে 1 নাম্বার, ফাইব্রিনোজেন 1 নাম্বার না, 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। তার মানে কি কি নাই, 1, 2,
5 ও 8 থাকে না, 8 এগুলো কি নাই, এই সিরামে নাই এগুলো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। 1 2 5 8 ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 2 5 8 থাকে